কলেজে পড়ার সময় দ্বিতীয় বর্ষে বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপিকা, আমাদের চেয়ে 2 বছরের সিনিয়র দিদি সুতপা দিদি প্রথম আমাকে বুদ্ধদেব বসুর বিখ্যাত ফরাসি কবি শার্ল বোদলেয়ারের লা ফ্লয় দু মাল কাব্যগ্রন্থের অনুবাদ পড়তে দেয় এবং সেই যে অনুবাদের বইটা, তার পেছনে পাতায় ফরাসি সাহিত্য আন্দোলনের একটা বিশাল ইতিহাস সময় ধরে ধরে আছে করা, যেটা ছিল তখন আমার কাছে অমূল্য সম্পদ। সেখানেই প্রথম আমি র্যাবোকে চিনি, র্যাবো এবং ভার্লেনের সম্পর্কের কথা জানতে পারি। তারপরে প্রথম র্যাবোর কবিতার সঙ্গে আমার পরিচয় হয় একটি পত্রিকার লিটল ম্যাগাজিনের মাধ্যমে। সেখানে অরুণ মিত্র 2টি কবিতা অনুবাদ করেছিলেন র্যাবোর, তার ইলুমিনেশনস কাব্যগ্রন্থ থেকে। তারপরে আমি অনুবাদের মধ্য দিয়ে র্যাবোর কবিতার কাছাকাছি আসি। সেটা হচ্ছে লোকনাথ ভট্টাচার্যের এ সিজন ইন হেল কাব্যগ্রন্থের অনুবাদ, নরকে একটি ঋতু। এবং তারপরে আস্তে আস্তে আমি বিভিন্নভাবে স্তেপান ম্যালার্মে, শার্ল বোদলেয়ার, পল ভার্লেন, ভালেরি বা র্যাবোর মতো কবিদের টুকটাক করে বিভিন্ন জায়গায় তাদের সম্পর্কে আলোচনা বা লেখাপত্র, তাদের কবিতা পড়তে আরম্ভ করি আর কি। এবং একটা আমার জীবনে আশ্চর্যতম ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে, আমি যখন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে জার্মান শিখতে যেতাম, তখন আমার সঙ্গে L9 বাসের দোতলায়, তখন ডবল ডেকার বাস, তার মাথায় একদম সামনের সিটে বসে আমার সঙ্গে ফিরতেন আমাদের ইনস্টিটিউটের একজন ফরাসি বিভাগের অধ্যাপক ঋষিকেশ মুখার্জি। উনি চিড়িয়ামোড়ে থাকতেন, মানে দমদম চিড়িয়ামোড়ে। L9-এর ওইটাই লাস্ট স্টপ ছিল গোলপার্কে, আবার ডানলপ ছিল লাস্ট স্টপ, তাই আমরা ওখান থেকে বসে আসতাম এবং নানান ধরনের গল্প হতো। ভীষণ পণ্ডিত মানুষ। উনি হঠাৎ একদিন একটা ফরাসি কাব্যগ্রন্থ সংকলন থেকে কিছু কিছু কবিতা আমাকে ফরাসিতে বলে তারপরে সেটা বাংলায় বলেছিলেন। সেখানে আমার এখনও মনে আছে যে অধিকাংশ কবিতাই ছিল ম্যালার্মের কবিতা। উনি ম্যালার্মের খুব ভক্ত ছিলেন এবং র্যাবোর বেশ কিছু কবিতা উনি বলেছিলেন। তো এসব করে র্যাবো সবসময় আমার কাছে খুব প্রিয় কবি। তার পরবর্তীকালে খুব যে আমার ফরাসি সাহিত্য নিয়ে চর্চা হয়েছে তা নয়, তবে আমার ব্যাচমেট অর্পিতা মুখোপাধ্যায়, সে ফরাসি এবং স্প্যানিশ দুটোতেই খুবই দক্ষ শিক্ষিকার পেশায়। সে অনুবাদও করে চলেছে বিভিন্ন ফরাসি এবং স্প্যানিশ সাহিত্যের। তার সঙ্গে যখন মাঝে মাঝে আমাদের আড্ডা হয়, তখন বিভিন্ন খোঁজ খবর আমি পাই আধুনিক কাজকর্ম নিয়ে, ফ্রান্সের বা স্পেনের। বলা ভালো যে স্পেনের না, স্প্যানিশ সাহিত্য নিয়ে, কারণ স্প্যানিশ সাহিত্যের পরিধি একটা বিশাল ব্যাপার, ফরাসি এবং স্প্যানিশ সাহিত্য নিয়ে। তো যাই হোক, এই যে কবিতাটা স্লিপ ইন দ্য ভ্যালি, দ্য স্লিপার অফ দ্য ভ্যালি, এই নাম নিয়ে আমি কবিতার অনুবাদটা পড়েছিলাম যখন প্রথম পড়েছিলাম, এবং তখনই আমার কবিতাটা ভীষণভাবে আমাকে স্পর্শ করেছিল আর কি। তারপরেও আমি বিভিন্ন জায়গায় কবিতার প্রসঙ্গ পাই। তো তাই যখন এই কবিতাটা শুনলাম আমি, যে পড়ানো হয়েছে আর কি, তো তখন মনে হলো যেন অনেক কিছুই দেওয়ার আছে কবিতাটা থেকে স্টুডেন্টদেরকে। তো সেই চেষ্টাটাই আমি করেছি আর কি। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা আমারই ধারণা, যে সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স হোক, যে কোনো স্ট্রিমই হোক, স্টুডেন্টরা প্রত্যেকেরই মেরিটের হেরফের খুব বেশি থাকে না। আমার কাছে তো কোনো পার্থক্য নেই, আমার কাছে স্টুডেন্টসই। এবং আমি মনে করি যে এই বয়স, এই
16, 17, 18 বছর, যারা সিনেমা দেখতে ভালোবাসে, যারা গান শুনতে ভালোবাসে, যারা ব্যোমকেশ ফেলুদা পড়ে, যারা বিভিন্ন খোঁজ খবর রাখে, তাদের কাছে সাহিত্য কখনো অপ্রয়োজনীয় মনে হতে পারে না বা তাদের কাছে অবহেলার বিষয় হতে পারে না। যদি তাদের কাছে হয়, তার জন্য দায়ী আমরাই, শিক্ষক শিক্ষিকারা। আমরাই তাদের কাছে ঠিকমতো সাহিত্যকে তুলে ধরতে পারি না। তাদেরকে আমরা মানে যা একদম মজলিসি কায়দাতে তাদেরকে বোঝাতে পারি না। তাদের সঙ্গে কথোপকথন আমাদের সেইভাবে হয় না। আমরা খুব ইন্টারেস্টিং ইনফরমেশনস তাদের দিকে দিই না। আমাদের তরফের ত্রুটি সেটা। আমরা জানি না, বা আমাদের অজ্ঞতা, বা আমাদের কুঁড়েমি, বা আমাদের অনিচ্ছা, যাই থাক, আমাদের তরফ থেকে কিন্তু সত্যিকারের যদি আমরা খুব ভালো করে প্রতিটা টেক্সট ওদের যেগুলো পড়তে হয় সেগুলো নিজেরা প্রস্তুত করি, আমার মনে হয় ওদের এমন অনেক কিছু দিতে পারি যে ওরা মুগ্ধ হয়েই ক্লাসগুলো শুনবে এবং ওরা অনেক আগ্রহ পাবে পরবর্তীকালে আরও সাহিত্য নিয়ে পড়াশোনা করার। তা আমার আমার স্কুল জীবনের যে বাংলা শিক্ষক, যার কী বলা যায়, সংস্পর্শে এসে আমি বাংলাকে ভালোবাসতে পেরেছি, তো সেই সাধন বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি আমাকে একবার একটা প্রসঙ্গে বলেছিলেন, আমি একটা লেখা লিখেছিলাম, সেটা খুব তাড়াহুড়ো করে, এবং তিনি খুব রেগে গেছিলেন। তো তখন তিনি আমাকে বলেছিলেন যে, দেখো অঞ্জন, তোমাকে আমি একটা কথা বলি, একটা কথা মনে রেখো। বলি, উপনিষদের একটা ছোট্ট অংশ আমাকে বলেছিলেন, শ্রিয়া দেয়াম সংবেদা দেয়াম, মানে তুমি তোমার শ্রেষ্ঠতা দাও এবং অন্তর থেকে দাও। বলেছিল যে এই কথাটা তুই মনে রাখিস সারা জীবন, যেটুকু দিবি, যেটা তোর সবচেয়ে ভালো সেটুকুই দিবি। তাই আমি চেষ্টা করি, আমার চেষ্টা আছে যে স্টুডেন্টদের কাছে যতখানি সম্ভব তথ্য পৌঁছে যাওয়া, তাদের কাছে যতখানি সম্ভব বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা, কারণ এটা শিক্ষক হিসাবে আমি মনে করি আমার দায়িত্ব। যে স্কুল আমাকে, যে ছাত্ররা আমাকে উপার্জনের সুযোগ করে দিয়েছে, যাদের জন্য আমাকে সরকার টাকা দিচ্ছে, যাদের জন্যই আমি আমার পরিবারকে অন্ন যোগান দিতে পারছি, তাদের সঙ্গে যদি আমি কোনো রকম প্রতারণা করি, বা তাদেরকে যদি আমি আমার যেটুকু আছে সেটুকুই ভালো করে না তুলে ধরতে পারি, সেটা আমার কাছে মনে হয় যে একটা অন্যায় করা, সেটা নিজেকেই ফাঁকি দেওয়া। তো যাই হোক, ওই জন্য আমার মনে হয়েছে যে র্যাবোর এই কবিতাটা অনেক কিছু দেওয়ার আছে। র্যাবোর চরিত্রটাই একটা কবিতা, র্যাবোর জীবনী একটা উপন্যাস। তো সেই জন্যই আমি একটা বড় 2 ঘণ্টা ব্যাপী একটা অডিও রেকর্ড করেছি। আমি ছাত্রদেরকে বলবো যে তোমরা খুব মনোযোগ দিয়ে এটা শোনো, একটু ধৈর্য ধরে শোনো। দেখো, মনে করো তোমরা যে 2টো ক্লাস ধরে শুনছো, 2 দিন ধরে শুনছো, তোমরা পুরোটা শোনো। আমার মনে হয় তোমরা এতে উপকৃত হবে এবং অনেক কিছু অজানা তথ্য তোমাদের জানা হয়ে যাবে, যেটা পরবর্তীকালে কাজে লাগলেও লাগতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা আমি 3টে পর্যায়ে আলোচনা করব। প্রথম পর্যায়ে থাকবে কবি র্যাবোর জীবনী, দ্বিতীয় পর্যায়ে থাকবে এই কবিতাটার প্রেক্ষাপট, এবং তৃতীয় পর্যায়ে এই কবিতাটা আলোচনা করব ধরে ধরে। আমি মূলত এই জীবনী এবং প্রেক্ষাপট বাংলাতেই বলবো, এবং যখন আমি কবিতাটা বোঝাবো তোদের, তখন আমি বাংলা এবং ইংরাজি উভয় ভাষারই আমি সাহায্য নেব। তো আমরা আরম্ভ করছি জীবনী দিয়ে। খুব ইন্টারেস্টিং একটা জীবন, একটা ছোট 37 বছরের জীবন। সেই জীবনটা কিন্তু খুব উজ্জ্বল নয়, বিবর্ণ, কিন্তু বৈচিত্র্যময়। তোরা বুঝতে পারবি যে এই মানুষটা একটা
বিশেষ সময় জন্মেছে এবং সে কিন্তু তার জীবনের একটা খুব সংক্ষিপ্ত সময়, মাত্র 5 বছর যা সৃষ্টি করেছে, তাতে আগামী দিনকেই তিনি সেই যুগে টেনে এনেছেন। আগামী প্রজন্মের কাছে, আগামী কবিকুলের কাছে তিনি আদর্শ হয়ে উঠেছেন। ভিক্টর হুগোর চেয়ে 52 বছরের ছোট, শার্ল বোদলেয়ারের চেয়ে 33 বছরের এবং স্তেফান মালার্মের চেয়ে 12 বছরের ছোট এই জাঁ নিকোলা আর্থর র্যাবো। সেই তিনজন, ভিক্টর হুগো, শার্ল বোদলেয়ার এবং স্তেফান মালার্মে, প্রবাদ প্রতিম তিনজন কবি সাহিত্যিক ফ্রান্সের। তাদের প্রত্যেকের চেয়েই র্যাবো ছোট বয়সে। প্যারিসের থেকে মাত্র 200 মাইল দূরে বেলজিয়াম সীমান্তের কাছে ফ্রান্সের সার্ভিল শহরে 1854 সালের 20 অক্টোবর জন্ম নিলেন র্যাবো। বাবা ফ্রেডেরিক র্যাবো এবং মা মারি ভিতালি র্যাবো। তাদের দ্বিতীয় সন্তান এই আর্তুর র্যাবো। তারা 5 ভাই বোন ছিল। র্যাবোর বাবা সামরিক কাজ করতেন, সবসময় মানে জীবনের অধিকাংশ সময় তাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে সৈন্যবাহিনীর সাথে। কিন্তু মানুষটা বেশ উদার মনের, পরোপকারী, যাকে বলা যায় ভালো মানুষ ছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার যে র্যাবোর মা কিন্তু বিপরীতে ছিলেন, একেবারেই সংকীর্ণ মনা। প্রতিবেশীদের সঙ্গে তার খুব একটা বেশি মেলামেশা ছিল না, পছন্দ করতেন না, ভীষণ জেদি প্রকৃতির ছিলেন। স্বাভাবিকভাবেই তাদের যে দাম্পত্যের যে রসায়ন, সেই রসায়নটা মেলেনি। তাদের দাম্পত্য জীবন 7 বছরের বেশি এগোয়নি। যদিও তারা পরস্পরকে ডিভোর্স দেয়নি, কিন্তু আর দেখা হয়নি 7 বছর বাদে তাদের। র্যাবো যখন জন্মায় তখনও তার বাবা বাইরে। র্যাবোর জন্মের সময় তার বাবা থাকতে পারেনি এবং র্যাবোর 6 বছর বয়সের পর র্যাবো আর তার বাবাকে কখনো দেখেনি। সুতরাং তার শৈশবের দিনগুলো তার মায়ের বেশ কঠোর তত্ত্বাবধানে, কঠোর শাসনেই কেটেছে। কিন্তু ব্যাপারটা ছিল যে র্যাবো তুখর ছিল পড়াশোনায়, দুরন্ত। সে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতো, এমনকি মাত্র 12 বছর বয়সে শিক্ষকরা তাকে ডবল প্রমোশন দেন, মানে একটা ক্লাস ওপরে তুলে দিয়েছিলেন। 14 বছর বয়স যখন মাত্র, তখন তিনি গোপনে তৃতীয় নেপোলিয়ান, তখন ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ানের ছেলেকে একটা কবিতা লিখে পাঠিয়েছিলেন। তার ভেতর যে একটা প্রতিভা আছে সেটা বুঝতে পেরেছিলেন তার শিক্ষক জর্জ ইজাবার। জর্জ ইজাবারের সঙ্গে একটা প্রায় শিক্ষক হলেও, ছাত্র শিক্ষক সম্পর্ক হলেও একটা বন্ধুর সম্পর্ক গড়ে উঠেছিল। এবং রাভলেফ, হুগো, বাভিল, এমনকি মিল্টন, এই সমস্ত মহান সাহিত্যিকদের সাহিত্য কীর্তির সঙ্গে তাকে কিন্তু পরিচয় করান এবং সাহিত্য সৃষ্টিতে অনুপ্রাণিত করেছিলেন এই ইজাবার। তোরা ক্লাস 10-এ অসুখী একজন পড়েছিলি, পাবলো নেরুদার। সেখানে তোদের জানিস নিশ্চয়ই যে ঠিক পাবলো নেরুদারও কিন্তু এরকমই একজন অনুপ্রেরণা দেওয়ার মানুষ ছিলেন। সেও শিক্ষিকা, তার নাম হচ্ছে গাব্রিয়েলা মিস্ত্রাল। নেরুদার বাবা এসব একদম কবিতা ফবিতা পছন্দ করতেন না, তাই তো নেরুদা ছদ্মনামে লিখেছিলেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, র্যাবো যেমন রাজধানী প্যারিস থেকে মাত্র 200 মাইল দূরে জন্মেছিলেন, তেমনি তার চেয়ে মাত্র 9 বছরের ছোট নেরুদাও জন্মেছিলেন চিলির রাজধানী সান্তিয়াগো থেকে মাত্র 300 মাইল দূরে একটা মফস্বলে। তবে নেরুদা মাত্র 10 বছর বয়সে তার কবিতায় ছাপার অক্ষরে দেখেছিলেন, মানে র্যাবোর চেয়েও আরও কম বয়সে, এবং 13 বছর বয়সেই কবি হিসাবে একটু আধটু পরিচিতি তার গড়ে উঠেছিল। সেক্ষেত্রে র্যাবোর নিয়মিত কবিতা লেখা শুরু ধর এই 15 বছর থেকে। আমাদের সুকান্তেরও ছাপার অক্ষরে শিখা একটা কাগজ ছিল সে সময়, শিখা কাগজে তার কবিতা বেরোয়, তখন সুকান্তের বয়স মাত্র 10 বছর। আর গীতিনাট্য লিখেছিলেন রাখাল ছেলে
তখন তার বয়স 13। এখানে আবার নেরুদার সঙ্গে দেখ সুকান্তের কি সম্পর্ক, কি মানে সম্পর্ক না, মানে বয়সে একই রকম। ওরও 10 বছর বয়সে প্রথম ছাপা কবিতা বেরোয় নেরুদার, সুকান্তেরও 10 বছর বয়সে। 13 বছর বয়সে সে ক্রমশ পরিচিতি লাভ করে। সুকান্ত 13 বছর বয়স থেকেই তার কাব্য জগতের একটা মানে বড়সড় পদক্ষেপ শুরু হয়। এই রাখাল ছেলে পরবর্তীকালে তার হরতাল বলে যে কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছিল। তবে সুকান্ত মারা যান 21 বছর বয়সে। নেরুদা দীর্ঘজীবী ছিলেন, তিনি তো অনেক বেশি বয়স, 70-এর কোটায় মারা যান। কিন্তু পার্সি বিসি শেলি 29 বছর বয়সে মারা গেছিলেন। কিটস মারা গেছিলেন 26 বছর বয়সে। র্যাবো কবিতা লিখেছেন 1870 থেকে 75, মাত্র এই 5 বছর। 20 বছরের পরে, তার যখন 20 বছর হলো, তারপরে তিনি কবিতা লেখা যে ছাড়লেন, তারপর তিনি কিন্তু আর কোনো সাহিত্য রচনা করেননি। আবার র্যাবোর সাথে কিটসের আবার এখানের একটা মিল আছে। সেই মিলটা হচ্ছে, কিটসের প্রথম কবিতা প্রকাশ হয় তখন তার 21 বছর বয়স, ও সলিটিউড। আবার তিনি 5 বছর মাত্র কবিতা চর্চার সময় পেয়েছিলেন, তারপরেই তার জীবনের জবনিকা নেমে আসে। এখানে র্যাবো স্বেচ্ছায় 5 বছর চর্চা করেছিলেন, আর কিটসের মৃত্যুও তার মাত্র মানে কবি জীবনকে 5 বছরের সীমানায় আটকে রেখেছিলেন। তাহলে কি সুন্দর দেখ, মানে নেরুদার সঙ্গে সুকান্ত, তারপরে কিটসের সঙ্গে র্যাবো, এইরকম মিল। এত কিছু সত্ত্বেও আমরা বলতে পারি যে র্যাবো মারা গেছিল তো 1891 সালের 10ই নভেম্বর, তখন তার বয়স ছিল 37 বছর। সুতরাং কোনো দিক থেকেই কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে তার তুলনা হতে পারে না। কি তার মানে সুকান্তের প্রথম কবিতা 10 বছর বয়সে ছাপার অক্ষরে বেরোয়, সেখানে র্যাবোর কবিতা কিন্তু বেরোয় 17 বছর বয়সে ছাপার অক্ষরে। তারপরে সুকান্ত বেঁচে ছিলেন কত, মানে মাত্র 21 বছর বয়স পর্যন্ত। ইনি বেঁচে ছিলেন তার চেয়ে আরও 16 বছর বেশি, 37 বছর পর্যন্ত। তাই এই দুজনের তুলনা কিন্তু কোনোভাবেই হয় না। যাই হোক, র্যাবোর কৈশোরের চেহারা ছিল ছোটোখাটো, একটু ফ্যাকাশে রং ছিল গায়ের, আর হালকা ব্রাউন মানে খয়েরি চুল ছিল মাথাতে। কিন্তু যেটা ইন্টারেস্টিং হচ্ছে, তার চোখ দুটো ছিল অসাধারণ। মানে র্যাবোর আজীবনের কাছের বন্ধু ছিলেন খুব এরনেস্ট দালায়। তা এরনেস্ট দালায় তার লিখছেন র্যাবো সম্পর্কে, যে তার মানে র্যাবোর চোখ সম্পর্কে, পেল ব্লু irradiated with dark blue, the loveliest eyes I have seen. আর বিখ্যাত সাহিত্যিক জাঁ কক্তো তিনি বলেছিলেন, র্যাবো যেন এক দেবদূত, তার চোখ দুটো নীল আকাশে তারা হয়ে গেছে। র্যাবো 1870-এর সেপ্টেম্বর পর্যন্ত 15টি কবিতা, এবং তার মধ্যে কিছুদিন বেলজিয়ামে ছিলেন, তখন বেলজিয়ামে বসবাসকালে 7টি কবিতা, মোট 22টা কবিতা নকল করে, কপি করে তার কবি বন্ধু পল দেমনিকে দিয়ে দেয়। অগাস্ট মাসে স্কুল জীবনের সমস্ত পুরস্কারকে, মানে যত বইপত্র যা পুরস্কার পেয়েছিল সব কিছু বেচে প্যারিসে যাবার ট্রেন ধরল। তখন ফ্রান্স প্রুশিয়ার যুদ্ধের পরিবেশ। প্রুশিয়া জানিস তোরা যে জার্মানের আগের নাম ছিল। প্রুশিয়া 13টা ছোট ছোট প্রদেশে ভাগ ছিল, এবং বিসমার্ক, অটো ফান বিসমার্ক, যার আয়রন অ্যান্ড ব্লাড পলিসি, সেই লৌহ রক্তনীতির মধ্য দিয়ে তিনি সেই 13টি প্রভিন্সকে একত্রে করে তুলেছিলেন জার্মান। তোরা হয়তো বা মানে যেটাকে বলা হয় ডয়েচল্যান্ড, তোরা হয়তো বা ইতিহাসে পড়েছিস ইউনিফিকেশন অফ জার্মানি। যাই হোক, সেই প্রুশিয়ায় তখন অটো ফান বিসমার্কই রয়েছেন, আর ফ্রান্সে হচ্ছে তৃতীয় নেপোলিয়ান। তো তখন এই যুদ্ধ চলছে দুজনের মধ্যে। এমন সময় একটা তার বই বিক্রি করে আর কত টাকা পেয়েছে, প্যারিসে তাকে থাকতে হবে, সে তো টিকিট না কেটেই উঠে পড়েছে ট্রেনে, ব্যাস গুপ্তচর সন্দেহে পুলিশ তাকে সোজা নিয়ে চলে গেছে জেলে, মানে মাজাওর জেলে নিয়ে চলে গেছে। ওখান থেকে উনি কী করলেন, হেল্পলেস র্যাবো, কী করবে সে,
সে চিঠি লিখলো ইজাবারকে, তার সেই টিচারকে, পাগলের মতো চিঠি, যে যেভাবে হোক আমাকে এখান থেকে বাঁচা, যেমন করেই হোক নিয়ে যা। যাই হোক, ইজাবারের চেষ্টায় সে তো আবার ফিরে এলো শার্লভিলে। কিন্তু ওই বছরই, মানে ওই 1870-এর অক্টোবর থেকেই র্যাবোর মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা যেতে লাগলো। মানে সে রোজ মদ খেতে আরম্ভ করলো, চুল মাথায় বড় বড় রাখলো, খুব রূঢ় ভাষায় কথাবার্তা আরম্ভ করলো, গালাগালি করতো, স্থানীয় দোকানে ঢুকে বইও চুরি করলো, ধরা পড়লো একটা, মানে, এবং তার পাশাপাশি যাকে বলা হয় যে স্ক্যাটোলজিক্যাল, মানে অশ্লীল কবিতা ফবিতা লিখতে আরম্ভ করলো। 1871-এর ফেব্রুয়ারিতে সে নিজের রূপোর হাত ঘড়ি বেচে আবার ছুটলো প্যারিসে। কয়েকদিন বাদেই তো তার যা পকেটে ছিল সব খরচাপাতি হয়ে গেল। তখন সে ভ্যাগাবন্ডের মতো, ভবগুড়ের মতো, খাওয়া দাওয়া নেই, পাগলের মতো চেহারা, প্যারিসের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে আবার তখন সেই তৃতীয় নেপোলিয়ানের এগেনস্টে যে প্যারিস কমিউন, সে কমিউনেও তিনি অংশগ্রহণ করলেন। আর ওখান থেকে তিনি 13 আর 15ই মে সে ইজাবার আর পল দেমনি মানে তার সেই বন্ধু যাকে 22টা কবিতা দিয়ে গেছিল, তাদের চিঠি লিখলেন। তার প্রথম চিঠিটা ছিল হচ্ছে যে তিনি নিজেকে একেবারেই পাল্টে ফেলেছেন, তিনি তার যে তিনি কি ভাবছেন কবিতা নিয়ে, কিভাবে কবিতা লিখবেন সেই সম্পর্কে তিনি সেই চিঠিতে লিখছেন। এবং সেখানে তিনি বলছেন যে আমি কবি হতে চাই এবং চেষ্টা করছি একজন দ্রষ্টা হয়ে উঠতে। কিন্তু কিভাবে? তিনি সেই চিঠিতে লিখছেন দেমনিকে যে থ্রু এ লং ইন্টিমিটেটিং ইম্যান্স অ্যান্ড রেশনাল ডিরেঞ্জমেন্ট অফ অল দ্য সেন্স দ্য সাফারিং আর এনরমাস, বাট ওয়ান মাস্ট বি স্ট্রং টু বর্ন এ পোয়েট। আই হ্যাভ রেকগনাইজড মাই সেলফ অ্যাজ এ পোয়েট। ঠিক 1 মাস বাদে আবার পল দেমনিকে তিনি চিঠি লিখলেন এবং সেখানে আদেশ দিলেন যে তাকে যে 22টা কবিতা দিয়ে গেছিল সেগুলো যেন সব পুড়িয়ে ফেলা হয়। কীরকম না, বার্নড লাইক লাস্ট উইল অফ ডেড। কোনো মৃত ব্যক্তি তার লাস্ট উইল করে গেছে, তারপর আর তার উইল পরিবর্তন করার নেই, আর নতুন করে লেখার সুযোগ নেই, সেই উইলকে পুড়িয়ে ফেললে কি হয়, আর তার কোনো চিহ্ন থাকে না, নিশ্চিহ্ন হয়ে যায়, আর উপায়ও থাকে না সেই উইল দ্বিতীয়বার তৈরি করার। ঠিক সেইভাবেই সে চায় তার ওই সময়ের লেখা, অর্থাৎ তার ওই 1870 থেকে যে 71 পর্যন্ত ওই ফেজটাতে যে কবিতা তিনি লিখেছিলেন সেই কবিতাগুলোকে সব পুড়িয়ে ফেলতে, নিশ্চিহ্ন করে দিতে। কেন? কেননা পুরাতন সমস্ত স্টাইল থেকে সে মুক্তি পেতে চায়। কবিতায় সে যাবৎ যত রীতিনীতি আছে তার থেকে সে বেরিয়ে আসতে চায়। তার প্যারিসের উদ্ভ্রান্তের মতো দিনগুলোতে একদিকে তার অবাধ যৌনতা, তার অ্যালকোহলিজম, ড্রাগস, প্রথা ভাঙা লেখালেখি, সেই সময়কার পুরো আশেপাশের সমাজকে সে চমকে দিয়েছিল বলতে গেলে। তখনও পর্যন্ত দেখ, রক অ্যান্ড রোলেরও জন্ম হয়নি, বিটলসরাও তখনও গড়ে ওঠেনি, কিন্তু তাদের প্রতীক্ষিত হয়ে উঠেছিল কিন্তু এই র্যাবোই। র্যাবোর এক জীবনীকার বলেছে, হি went around wrecking things artistically, emotionally and socially everywhere he went. তাকে বলা যেতে পারে 17th সেঞ্চুরির জিম মরিসন। জানি না তোরা গায়ক লিরিসিস্ট জিম মরিসনের নাম শুনেছিস কিনা। সেও এরকম অকালেই জীবনটাকে শেষ করে দিয়েছিল। যাই হোক, র্যাবো ফ্রান্সে নানান কবিদের কাছে যেতে থাকলো, ধরে ধরে ঘুরতে থাকলো, কিন্তু সেইভাবে কারোর কাছেই কোনো পাত্তা পেল না। ওখানে তার বন্ধু হয়েছিল কিছুকালের জন্য শার্ল অগাস্টাস। সে কবিকে বলল যে তুমি একটা কাজ করো, পল ভেরলেনকে তুমি কবিতা পাঠাও। পল ভেরলেন সে সময় ফ্রান্সের বেশ পরিচিত কবি আর কি। প্রাথমিকভাবে পল ভেরলেনের কাছ থেকেও কোনো রেসপন্স পেল না। তারপরে কবি যে কবিতাগুলো 22টা কবিতা পুড়িয়ে ফেলতে বলেছিল তার বন্ধু পল দেমনিকে, তার মধ্যেই একটা কবিতা, সেটা হলো লে ডেমুর দু ভয়েল, দ্য স্লিপার ইন দ্য ভ্যালি, সেই কবিতাটা পাঠালো। এই কবিতাগুলো পুড়িয়ে ফেলতে বলেছিল র্যাবো, কারণ এই কবিতার
স্টাইল, এই কবিতার বিষয়বস্তু কোনো কিছুই তারা তখন পছন্দ না, সে সব কিছুকে সে ভেঙে চুরে ফেলতে চায়, বেরিয়ে আসতে চায়। কিন্তু তবু আমি বলবো যে এই কবিতাটার প্রতি যেন কোথাও একটা র্যাবোর দুর্বলতা ছিল, এবং এর সঙ্গে একটা চিঠি পাঠালো। সেই চিঠিতে লিখলো যে, মানে ভেরলেনকে লিখলো যে, আমি তরুণ, আমার দিকে বাড়িয়ে দাও তোমার হাত। এই কবিতাটা পাওয়ার কয়েকদিন বাদেই ভেরলেনের আহ্বান, কাম ডিয়ার গ্রেট সোল, উই অ্যাওয়েট ইউ, উই ডিজায়ার ইউ। প্রসঙ্গত বলে রাখি যে ভাগ্য ভালো যে পল দেমেনিকে ওই পল দেমেনি তার বন্ধু ওই 22টা কবিতা পুড়িয়ে ফেলেনি। ওর একটা কবিতাই হচ্ছে, যেটা আমি বললাম পাঠিয়েছিল ভেরলেনকে, যে এসলিপ, তোদের এই অনুবাদের নাম হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো এই কবিতাগুলোকে নিয়েই 1888 সালে লা পোয়েজি গ্রন্থ প্রকাশিত হলো। এগুলি দুয় কবিতা নামেই পরিচিত, এবং এটাই কবির প্রথম কাব্যগ্রন্থ। যাই হোক, ভেরলেনের সঙ্গে র্যাবোর সম্পর্ক ছিল মাত্র 2 বছর, কিন্তু এই 2 বছর একেবারে যাকে বলে তোলপাড় করা সম্পর্ক, এই মানে ঘটনাবহুল সম্পর্ক। প্রথমত তারা দুজনে মিলে উদ্ভ্রান্তের মতো লাতিন কোয়ার্টারে ঘুরে বেড়ায়। তারপর ভেরলেন কী করলেন, তার 16 বছরের সদ্য বিবাহিতা স্ত্রী এবং সদ্যজাত শিশুকে ছেড়ে দিয়ে র্যাবোর সাথে বেরিয়ে পড়ল সংসার ছেড়ে। কারণ অলরেডি যে সংসারে র্যাবোকে নিয়ে একটা অশান্তি তৈরি হয়ে গেছিল এই ছেলেটাকে নিয়ে। তো তারা ব্রাসেলসে এলো এবং তারপরে গেল লন্ডনে। সেখানে ভেরলেনের মা কিছু টাকা পাঠাতো, সেই টাকাই তাদের দিনপাত হচ্ছিল আর কি কোনো রকমে। আর ব্রিটিশ মিউজিয়ামে তারা দুজনেই পড়ে থাকতো, কারণ ব্রিটিশ মিউজিয়ামে সেখানে হিটিং, লাইটিং, পেন, ইঙ্ক এগুলো সব ফ্রি ছিল, শীতকালের দেশ। তো সেখানে দিন রাত র্যাবো প্রচুর পড়াশোনা করেছে ওই সময়টাতে, এবং লিখেছে, প্রচুর কবিতাও লিখেছে। কিন্তু আস্তে আস্তে তাদের বন্ধুত্ব বিষিয়ে যেতে আরম্ভ করলো। একটা সময় ভেরলেন ফিরে গেল তার স্ত্রীর কাছে, আর র্যাবো তার মায়ের ডাকে ফিরে গেল সারভিলে। আবার কিছুদিন বাদেই কি হলো, বিরহকাতর ভেরলেন প্যারিসে বসবাসের ব্যবস্থা করে র্যাবোকে ডাকল। তা সেখানে র্যাবো গেল। 10ই জুলাই 1873 র্যাবো এবং ভেরলেনের মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি, এবং সেটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যে মদ্যপ ভেরলেন ক্রুদ্ধ উন্মত্ত হয়ে র্যাবোকে 2টো গুলি ছুঁড়ে বসল। একটা গুলি গেঁথে গেল র্যাবোর কবজিতে। র্যাবো কিন্তু হসপিটালে গেল, ভেরলেনের বিরুদ্ধে পুলিশে কেস করেনি। তো সেই হসপিটাল থেকে সে ছাড়া পাবার পর যখন সে আবার ফিরছে ফ্রান্সে, তখন স্টেশনে ভেরলেন এবং তার স্ত্রী গেছিল সি অফ করতে, এবং সেখানে ভেরলেনের একটা উন্মত্তের মতো আচরণ, তার দিকে এমনভাবে ধেয়ে গেছিল যে সেও ছুটলো, মানে র্যাবও ছুটছে, ভেরলেনও ছুটছে। তারপরে পুলিশের হেল্প নেয় র্যাবো, এবং তখন সে ভেরলেনের বিরুদ্ধে পুলিশকে নালিশ করে এবং ভেরলেনের জেল হয়ে যায়। এখানেই তাদের কিন্তু মানে সম্পর্কে সমাপ্তি হয়ে গেল। কিন্তু এই 2 বছর একটা মারাত্মক ব্যাপার চলেছিল আর কি। এর মধ্যে যখন একটা কাব্যগ্রন্থ, আর একটা কাব্যগ্রন্থ তার প্রকাশ হয়ে গেছে আর কি, লে বেতেও ইরে, এটা প্রকাশিত হয়েছে 1871-এ, লা বেতোইভের। তো এই এরপরে কি হলো না, যখন র্যাবো হসপিটালে ছিল এই হাতে গুলি লেগে, তখন বেশ কিছু কবিতা লিখেছিল র্যাবো, এবং সেই কবিতাগুলো নিয়ে র্যাবোর একটা বিখ্যাত বই বেরোলো। সেই বিখ্যাত বইটার নাম হচ্ছে ইংরাজিতে এ সিজন ইন হেল, উন সেশন এ এনফা, এবং সেটি অনুবাদ করেছিলেন নরকে একটি ঋতু নাম দিয়ে লোকনাথ ভট্টাচার্য।
আমার র্যাবোর সঙ্গে সেই অনুবাদ কবিতার মাধ্যমেই প্রথম পরিচয়, তখন আমি কলেজের ছাত্র। তো যাই হোক, এই ভেরলেন আর পল ভেরলেন আর র্যাবোর র্যাবোর যে সম্পর্ক, যে বন্ধুত্ব, সেটা কাব্যের ইতিহাসে একটা অন্যতম সেরা যুগল বন্ধুত্ব। শেষ পর্যন্ত যা দুই কবিকেই ছিঁড়ে ফেলেছিল, তছনছ করে দিয়েছিল। একদিকে হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, পরস্পর ঈর্ষা, হিংসা, উন্মাদনা, ক্রোধ, দুই অসমবয়সী কবির বন্ধুত্ব, সংঘাত, মানে আগ্নেয়গিরির লাভার মতো কবিতার গোপন রন্ধকে একেবারে রক্তাক্ত করে দিয়েছিল। এরই ফসল হচ্ছে সেই, যেটা আমি এক্ষুনি বললাম, যে সিজন ইন হেল। যাই হোক, 1874 প্রকাশিত হলো লেলুমিনেশনস। দ্য লিউমিনেশন, যেটা ইংরাজি করলে দ্য ইলুমিনেশন, এই নামটি ভেরলেনেরই দেওয়া। এটাই তার শেষ কাব্যগ্রন্থ। তো এই দুই কাব্যগ্রন্থে র্যাবো খুলে ফেলল শব্দের সমস্ত পুরনো পচে যাওয়া মিথ্যে তন্তুজাল। কবিতার রসায়ন কখন সে ভেতরে ভেতরে 360 ডিগ্রি বদলে দিয়েছে। শার্ল বোদলেয়ার, যে ছিল সেই সময়কার নতুন প্রজন্মের গুরু, সেই শার্ল বোদলেয়ারকেও অতিক্রম করে র্যাবো হয়ে উঠল আধুনিক কবিতার রাজকুমার। একদিকে সিম্বলিজমের বার্তাবাহক, আর অন্যদিকে সুরিয়ালিজমের পথিকৃৎ। এরপর মাত্র একটা বছর, 1875, এই কবিতাকে চিরকাল বিদায় জানিয়ে র্যাবো ফ্রান্স ত্যাগ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন। সে তার দুই হাত দিয়ে কবিতাকে চিরতরে মুছে ফেলল। যার কবিতা পাঠককে শুধু মোহিত করে না, ভেঙে ফেলে, তাকেই ছুঁড়ে ফেলে দিল দূরে স্বেচ্ছায়। এরপর ইতালি, টুর্স পাহাড়, এডেনে, জাভায়, সাইপ্রাস, আফ্রিকা, আবিসিনিয়ায়, হারারেতে কফির ব্যবসা করল। ইউরোপকে সেই প্রথম হারারের কফির স্বাদ চেনালো। পাশাপাশি কাপড়ের ব্যবসা করতে আরম্ভ করলো। পুরনো বন্দুক পিস্তলের লেনদেন করতে আরম্ভ করলো। এদিকে শরীর ক্লান্ত, মনও ভেঙে পড়ছে, পোশাক আশাকে তার কোনো নজর নেই। সবচেয়ে বড় কথা, আর্চুর র্যাবো কবিতাহীন একটা মানুষ। প্যারিসে তাকে ততদিন কিন্তু পুজো আরম্ভ করে দিয়েছে। সে জানেই না, সেই সব খবর রাখেই না। সে সেই কাব্যের জগৎ থেকে তখন বহু দূর। হঠাৎ 1891-তে ডান উরুর কাছে একটা টিউমার, সেটা ক্যান্সারে পরিণত হলো। সে আর উঠে দাঁড়াতে পারছে না। র্যাবো লিখছে, আমি যেন একটা কঙ্কাল, দেখে ভয় পাবে। তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হলো। মার্সের হাসপাতালে মা ছুটে আসছেন পাগলের মতো। 25শে মে তার পায়ে অপারেশন হলো। প্যারিসের রাস্তা দিয়ে ছ্যাঁকড়া গাড়ি করে 200 মাইল পাড়ি দিয়েছে সে জন্মভূমি, জন্মস্থান সার্ভিলে যাবার জন্য। এক হতভাগ্য, ক্লিন্ন প্রাক্তন কবি, বয়স তার মাত্র 37। সে একা, জ্বরে বেহুশ, পায়ে অসহ্য যন্ত্রণা, কষ বেয়ে বেগুনি রক্ত পড়ছে। পা গ্যাংগ্রিন হয়ে গেছিল, পা কেটে ফেলতে হয়েছে। সেই এক অদ্ভুত বিবর্ণ জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেল র্যাবো। চিন্ময় গুহ তার অনন্ত নক্ষত্রবিথী বইতে একটি র্যাবো বিষয়ক প্রবন্ধ, যার নাম র্যাবোর সঙ্গে একা, সেখানে তিনি এইভাবে শেষ করছেন প্রবন্ধটা। মরণ ঘুরে সে নাকি কয়েকবার আল্লাহ করিম বলে ডেকেছিল, জামি বলে কাউকে কিছু বলতে চাইছিল। সে কি ভেবেছিল সে তখন আফ্রিকায়? মৃত্যুর আগের দিন
সে বন্দরের বার্তা বিভাগে একটি চিঠির শ্রুতিলিখন দিয়েছিল। আমি সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছি, কাজে খুব তাড়াতাড়ি জাহাজে উঠতে হবে। কখন সেটা সম্ভব আমাকে জানান। র্যাবো কি জানত ততদিনে সে আফ্রিকার নৈঃশব্দ চুরমার করে ফরাসি কবিতার নতুন যুগের ঈশ্বর হিসাবে অভিষিক্ত হয়ে গেছে? শুয়ে আছে র্যাবো তার উপত্যকার ঘুমন্ত কবিতার মতো, যেখানে প্রকৃতির আঁচলে শায়িত এক যুবকের কথা ছিল, যার বুকের ডান দিকে দুটো লাল রঙের গর্ত। 10ই নভেম্বর 1891, চিরকালের মতো নিভে গেল আলো। 37 বছরে পা দিয়ে কয়েকদিন হয়েছে মাত্র। তার শিক্ষক ইজাবার লিখেছিলেন, 20 বছর বয়সে চিরকালের মতো কবিতা লেখা ছেড়ে দেওয়া এক পুরাণ যেন র্যাবো। ভোরবেলায় উঠে দেখি কোনো এক অচিন দিগন্তের ধারে সেই বিস্ময় বালক গ্রীষ্মের উষাকে চুম্বন করছে। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে যাব, কবিতার প্রেক্ষাপট, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটার ব্যাকগ্রাউন্ড। এই কবিতাটা একটা ওয়ার বেসড পোয়েম, মানে ওয়ার পোয়েম বলতে পারি আমরা, তবে যুদ্ধের কোনো কথা এখানে নেই। একটা কথা বলি যে উইলফ্রেড ওয়েন বা এডওয়ার্ড থমাস, রুপার্ট ব্রুক, যারাই এই ওয়ার পোয়েম লিখেছেন, তাদের কিন্তু অধিকাংশ কবিতাতেই যুদ্ধের কোনো বর্ণনা নেই। সেখানে যুদ্ধ এসছে সিম্বলিক, প্রতীকময়তার মধ্য দিয়ে, মেটাফোরের মধ্য দিয়ে, বাক প্রতিমার মধ্য দিয়ে। তো এই কবিতায় ইতিহাস কুখ্যাত বা যাই বলিস ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার, অর্থাৎ তৃতীয় নেপোলিয়ানের নেতৃত্বাধীন ফ্রান্স একদিকে, আর অটো ফান বিসমার্কের নেতৃত্বাধীন প্রুশিয়া, অর্থাৎ জার্মানের আগের যে নাম ছিল সেটা আমি একটু আগে তোদের আলোচনাও করেছি, তাদের লড়াই। প্রসঙ্গত বলে রাখি যে বিখ্যাত একটা ওয়ার পোয়েম টমাস হার্ডির ইন টাইম অফ ব্রেকিং অফ দ্য নেশনস, তার যদিও সেটা লেখা হয়েছিল 1914-এ প্রথম বিশ্বযুদ্ধকালে, কিন্তু তার প্রেক্ষাপটটা, মূল ভাবনাটা কিন্তু তৈরি হয়েছিল এই ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের সময়। যাই হোক, তো সেই কবিতাতেও কোথাও কিছু নেই, কবিতার যুদ্ধের কোনো বর্ণনা নেই, শুধু একটা ওয়ার কথাটা এসেছিল, ওয়ার অ্যানালস উইল বি ফেড ইন টু নাইট দো দ্য ডাইনেস্টিস পাস। তো ওই একবারই ওয়ার শব্দটা ব্যবহার করা হয়েছিল। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যেটা, যে এই যে যুদ্ধটা কিন্তু কবির জীবনে যে প্রভাব ফেলেছিল তার একটা কারণ হচ্ছে যে এই 1870 সালের অক্টোবরে, যখন তার বয়স মাত্র 16 বছর, র্যাবোর বয়স, তখন র্যাবোর জন্মস্থান সার্ভিল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে সেডানে ফ্রান্স ও প্রুশিয়ার লড়াই হলো। তাদের যুদ্ধের প্রেক্ষাপটেই কিন্তু লেখা হলো এই কবিতাটা। এই যুদ্ধটা ওয়ার অফ সেডান নামে ইতিহাসে চিহ্নিত। 1870 সালের 3 সেপ্টেম্বর তৃতীয় নেপোলিয়ান এই যুদ্ধে হেরে যান। তখন কবি সার্ভিলেই বসবাস করছেন। এই সেদান উপত্যকায়, মানে সেদানটা উপত্যকা অঞ্চল একটা, এবং এই যুদ্ধের পরিণাম তাকে খুব বিচলিত করেছে। এবার দেখ, তখন এই যে কবিতাটা সে লেখে, এবং এই কবিতাটার প্রেক্ষাপট কিন্তু সেই উপত্যকা, অর্থাৎ সেই সেডানের কথাই বলা হয়েছে। এই কবিতাতে সেই যুদ্ধের নিষ্করুণ পরিণতি, ফরাসি এক যোদ্ধার মৃতদেহ পড়ে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে একদম একটা বাস্তব সময়কে নিয়ে তার কবিতাটার প্রেক্ষাপট গড়ে উঠল। এই কবিতাটাই ডিসেম্বর মাসে সে তার বন্ধু পল দেমনিকে দিয়েছিল, এবং তার পরের অগাস্টেই বলেছিল কবিতাটা পুড়িয়ে ফেলতে।
কারণ হিসেবে সে বলেছিল যে সে চায় না যে স্লেভ টু দ্য স্টাইল থাকতে, কোনো প্রচলিত রীতির সে দাসত্ব করতে চায় না। এই বিষয়ে আমি আগেই আলোচনা করেছি। এই প্রসঙ্গে বলে রাখি যে 1870 থেকে 1871 এই যে ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ নিয়ে এ সিরিজ অফ পোয়েমস কিন্তু লিখেছিলেন ভিক্টর হুগো, যেটা লা অ্যানে তেরেবল কাব্যগ্রন্থ হয়ে 1872 সালে প্রকাশিত হয়। র্যাবো আর ভিক্টর হুগো দুজনেই কিন্তু এই যুদ্ধকে বিরোধিতা করেছিলেন, যুদ্ধকে মানে দে জাস্ট হোয়াট আই ক্যান সে যে বোথ অফ দেম ডিনাউন্সড দ্য ওয়ার। উভয় ক্ষেত্রেই এই যুদ্ধের যে ধ্বংস, মাস ডিস্ট্রাকশন বা ফিউটিলিটি নিয়েই কথা হয়েছে। যাই হোক, আমরা আরও ফোকাস করি লেদেমুর দুভাল অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা নিয়ে। এই কবিতাটা গঠনগত দিক থেকে একটা সনেট। এর আগেও তোরা সনেট পড়েছিস, বাংলাতে তো আমি তোদের নবম শ্রেণীতে আকাশে 7টি তারা পড়িয়েছি। আর সম্ভবত শেক্সপিয়ারের একটা সনেট তোদের আছে, তোদের পড়তে হবে। তো সনেট শব্দটা একটা ইতালিয়ান শব্দ, সনেতো থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মৃদু ধ্বনি বা মাইল্ড সাউন্ড। আর এর প্রবর্তক পিয়ারাভন না পেত্রাক এই নিয়ে বিতর্ক থাকলেও মোটামুটিভাবে ধর এই সিসিলীয় কবি পেত্রাককেই এর জনক বলে মনে করা হয়। দান্তে বা তাসোও কিন্তু পেত্রাকের মানে পেত্রাকের রীতিকেই অনুসরণ করেছে। পরবর্তীকালে এই পদ্ধতি অনেকটা যান্ত্রিক হয়ে গেছিল, সেইভাবে নতুন কিছু উদ্ভাবন হয়নি, যতদিন না শেক্সপিয়ার আবার সনেট ধরল। শেক্সপিয়ারের হাতে তা কিন্তু আবার নতুনভাবে রূপ পেল। সাধারণ নিয়মে তো আমরা জানি যে এই কবিতায় 14টা লাইন থাকবে, আর প্রতিটা লাইনে 14টা মাত্রা মেট্রিক থাকবে। ওই জন্য বাংলাতে প্রমথ চৌধুরী এর নাম দিয়েছিল চতুর্দশপদী কবিতা, মানে যেখানে 14টা পদ রয়েছে। আর বাংলায় প্রথম সনেট লেখেন মধুসূদন দত্ত, এও তোরা জানিস। পেত্রাকিয়ান সনেটের অক্টেভ অর্থাৎ অষ্টকের সাধারণ ভাগ হলো 4 লাইন প্লাস 4 লাইন, মোট 8 লাইন। এবং তার যে রাইম বিন্যাসটা সেটা হলো এ বি বিএ, এ বি বিএ, অর্থাৎ প্রথম যে চরণ তার শেষে উচ্চারণটা এ যদি ধরি, এবং তার পরের লাইনের উচ্চারণ শেষ উচ্চারণ অন্ত উচ্চারণটা যদি বি ধরি, তাহলে গঠনটা হবে প্রথমে এ, তারপর বি, তারপরে আবার বি, তারপরে এ, তারপরের 4 লাইনে এ বি বি এ। আর সেস্টেট অর্থাৎ শতকে 3 আর 3 6 লাইন, দুটো স্ট্যাঞ্জা, অর্থাৎ 8 আর 6 14। সেখানে বিন্যাসটা কি, যে 3টে রীতি চোখে পড়ে। একটা রীতি হচ্ছে আইদার সিডিই সিডিই বা সিডিসি সিডিসি বা সিডিই ইসিডি, অর্থাৎ 3টে ছন্দকে, 3টে লাইনের 3টে ডিফারেন্ট উচ্চারণকে, অন্ত উচ্চারণকে তিনি নানানভাবে বিন্যাস করেছেন। তোরা এই কবিতাটা যদি দেখিস তাহলেই এগুলো বুঝে যাবি। শেক্সপিয়ারের 3টে 4 লাইনের স্ট্যাঞ্জা থাকতো, অর্থাৎ 3 4 12, আর লাস্টে থাকতো 2 লাইন, 2 লাইনার্স। তাঁর বিন্যাসটা এরকম যে প্রথম 4 লাইন এবি এবি, তারপরের 4 লাইন সিডি সিডি, তারপরের 4 লাইন ইএফ ইএফ, তারপরে যে শেষ দুটো লাইন সেটা হচ্ছে জিজি। এডমন্ড স্পেন্সার অবশ্য এই রীতির কিছু হেরফের এনেছিল, তবে পরে আর একটা নতুন সনেটের রীতি উদ্ভাবন ঘটে ফ্রান্সে, যেটা ফ্রেঞ্চ সনেট বলেই প্রসিদ্ধ। সেখানে অক্টেভকে এবি 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 এবি, ঠিক আছে, এরকম ভাগে পেত্রাকিয়ান রীতিতেই কিছুটা ভাঙা হলো, যদিও পেত্রাকিয়ান রীতি এবি বিএ এবি বিএ, আর মানে 8টা রাখা হলো, তারপরে 6টা শেষ, সেখানেও কি থাকলো না সিডি এসি বিডি, এইভাবে সাজানো হলো। আমাদের এই কবিতাটা কিন্তু পেত্রাকিয়ান সনেট সেই অর্থে নয়। আমাদের এই কবিতাটা লেখা হয়েছে ক্লাসিক্যাল এই ফ্রেঞ্চ সনেটে, এবং এই ক্লাসিক্যাল ফ্রেঞ্চ যে সনেট, এই সনেটের যে নাম, আর একটা নাম
সেটা হলো আলেকজান্দ্রাইন স্টাইল। ঠিক আছে? তো এই ক্লাসিক্যাল ফ্রেঞ্চ মেট্রিকে লেখা এই কবিতাটা, যাকে বলা হয় আলেকজান্দ্রাইন স্টাইল, এই কবিতাটিতে ক্রসড রাইমের কম্পোজ করা হলো। অক্টেভে দেখেছি এ বি এবং সিডি সিডি, এবং 9th আর 10th লাইনে দেখতে পাচ্ছি আমরা ফ্ল্যাট রাইম ই, এবং শেষে 11 চরণ থেকে 11th লাইন থেকে আরম্ভ করে 11, 12, 13, 14 এই লাস্ট 4 লাইনে আমরা দেখতে পাবো যে এমব্রেসড রাইম FGGF, এটাকেই গ্রহণ করা হয়েছে। তবে মনে রাখবি যে এই বিন্যাস কিন্তু আমি মূল কবিতাটা থেকে বললাম, অনুবাদ থেকে না, কারণ অনুবাদ তো এক একজন এক একভাবে অনুবাদ করে সাজিয়েছে। আমরা যে অনুবাদটা পড়ছি, অর্থাৎ যেটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, তার ছন্দবিন্যাসে কোনো রীতি সেভাবে চোখে পড়ে না। তোরা একটু দেখবি, অক্টেভের প্রথম 4 লাইনে ABCB, পরের লাইনে DFFD, তারপর শেষ স্ট্রেসের প্রথম 3টিতে EFF, তারপরে শেষ 3টেতে GGH। সেইভাবে নির্দিষ্ট কোনো মানে প্রচলিত কোনো আমরা সনেটের ছন্দবিন্যাসটাই সেখানে কিন্তু আমরা দেখতে পাইনি। কবিতাটা শুরু করার আগে আর একটা কথা বলে নিই যে এইবার যখন কবিতাটা আবার পড়লাম, তখন হঠাৎ একটা সিনেমার দৃশ্য আমার মনে ভেসে উঠেছিল। সেটা হলো বিখ্যাত হলিউড নায়ক ডার্টি হ্যারি বলে বিখ্যাত ক্লিন্ট ইস্টউডের এ পারফেক্ট ওয়ার্ল্ডের প্রথম যে একদম সূচনাতেই যে সিনটা আমরা দেখতে পাচ্ছি, একটা ফ্ল্যাশব্যাক, সেখানে একটা লং শট থেকে আস্তে আস্তে ক্যামেরাটা জুম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ঘাসের ওপর একজনকে শুয়ে আছে। আরও ক্যামেরা কাছাকাছি গিয়ে দেখলাম সে হচ্ছে হলিউডের নায়ক কেভিন কসনার। আরও একটু জুম হলো, তার মুখে একটা প্রশান্তির হাসি। কিন্তু তারপরেই আমাদের আমরা চমকে উঠলাম যখন দেখলাম তার শরীরের নিচ দিয়ে রক্ত বয়ে চলেছে, তাকে গুলি করা হয়েছে এবং সে তখন মৃত। একটা অদ্ভুত মিল না দুটো দৃশ্যের মধ্যে? এখানেও ঠিক একইভাবে সেই যেন যে পর্বতের কথা বলা হয়েছে, মাউন্টেন টপের কথা বলা হয়েছে, যেন তার উপর থেকেই ক্যামেরাটা আস্তে আস্তে উপত্যকায় সেই গ্রিন ভ্যালিতে নেমে আসছে। তারপরে আরও জুম করে সেই সৈনিকটা, এবং আরও জুম করে লাস্টে দেখা গেল তার বুকের ডান দিকে সেই দুটো ক্ষত। একই রকম। হ্যাঁ, আর একটা কথা তোদের বলি যে যদি তোরা ইন্টারেস্টেড হোস, এই যে পল ভার্লেন এবং র্যাবোর যে 2 বছরের অদ্ভুত সম্পর্ক, এই নিয়েও কিন্তু একটা দারুণ ফিল্ম আছে, ছোট ফিল্ম। সেই ফিল্মটার নাম হচ্ছে টোটাল এক্লিপস। যাই হোক, এবার আমরা কবিতায় আসব। তোদের এই কবিতাটা অনুবাদ করেছেন পল স্মিডিথ। সবচেয়ে প্রচলিত অনুবাদগুলোর মধ্যে কিন্তু এটা পড়ে না। এই অনুবাদটা বলা যায় যে কি বলবো, মানে দুর্ভাগ্যজনকভাবে মূল কবিতা থেকে অনেকখানি সরে এসেছে। কেন এই অনুবাদটা যে তোদের পাঠ্য করলো জানি না। যাই হোক, মূল কবিতাতে যে কবিতাটা লে দরমুর দুভাল, সেই কবিতার আমি তোদেরকে দুটো অনুবাদও, অন্যের অনুবাদ, যে দুটো বিখ্যাত অনুবাদ, সে দুটো প্রচলিত অনুবাদ, সেই দুটো পোস্ট করব।